এই স্বার্থপর দুনিয়ায় একটা লোকই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ভালোবেসেছিল। যেখানে ভালোবাসা কেনাবেচা হয়, ভালোবাসার মূল্য দিতে হয়, ভালোবাসাকে অধিকার করে নিতে হয় বা ভালোবাসার জন্য তার অধিকারের জন্য লড়াই করতে হয়, সেখানে একজনই নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। যে তোমাকে 9 মাসের জন্য পেটে ধরেছিল, তার ভালোবাসা অন্যরকম। কিন্তু যে হসপিটালে সেই এমার্জেন্সি বাইরে দাঁড়িয়ে তোমার কান্নার আওয়াজ শোনার জন্য উদগ্রীব হয়েছিল, সেই মানুষটা হচ্ছে নিঃস্বার্থভাবে সব কিছু স্যাক্রিফাইস করে ভালোবেসে ফেলেছিল বা ভালোবেসে গেছে। কিন্তু আমাদের ছেলেদের, বিশেষ করে পুরুষ মানুষদের বা এই যে আমাদের এখনকার জেনারেশনের ছেলেদের খুবই বিড়ম্বনা বা দুর্ভাগ্য যে আমাদের এই ভালোবাসার মূল্যটা বুঝতে গিয়ে 35 কিংবা তারও বেশি টাইম লেগে যায়, যখন সেই মানুষটা ওই চিতার আগুনে দগ্ধ হতে থাকে এবং তার কিছু ফেলে যাওয়া স্মৃতি এবং তার অসমাপ্ত কিছু কাজ যখন সেই সেই অসমাপ্ত কাজটা যখন সেই জন্মে থাকা বা সেই যে যার কান্না শোনার জন্য সেই উদগ্রীব ছিল, সেই ব্যক্তির উপর যখন দায়িত্বটা পড়ে, তখন সে বুঝতে পারে যে দুনিয়াটা বা দুনিয়াটাকে সে যে চোখে দেখে এসছিল, সেটা এখন সেই মানুষটা যে তোমাকে ভালোবেসেছিল সেই মানুষটার চোখ দিয়ে যখন দেখা হয়, তখন দেখা যায় যে দুনিয়াটা সত্যি বড্ড কঠিন। তার প্রতি পদে একটা বিষধর সাপ রয়েছে এবং তোমাকে প্রতি পদে মেপে পা ফেলতে হবে। যদি 2 পা এগিয়ে যাও, তাহলে আবার 2 পা পিছিয়েও আসতে হবে, তবেই গিয়ে হচ্ছে তোমার সেই লড়াইটা সফল হবে বা সফলতা আসবে। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা বোঝার চেষ্টাও করি না। আমরা লোকটাকে ব্যথা দিই, বেদনা দিই এবং পরবর্তীকালে তার সাথে কথাও বন্ধ হয়ে যায়। এটা সব জায়গার ঘটনা, আমার একার ঘটনা নয়, এটা ইচ অ্যান্ড এভরি পরিবারের ঘটনা। তারপর যখন সফলতা আসার সময় হয়, তখন কিন্তু সেই যে আমার সাকসেস দেখার জন্য এত উদগ্রীব ছিল, সেই লোকটা তখন আর কিন্তু পাশে পাওয়া যায় না বা পাশে থাকে না। আর সবচেয়ে দুঃখের বিষয় যে যতক্ষণ না সেই ঠান্ডা শীতল বটবৃক্ষটা ছেঁটে পড়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের বোধোদয় হয় না যে দুনিয়াটা কতটা বড় স্বার্থপর। দুনিয়া টাকার উপরেই চলে, টাকা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ভ্যালু বা সবচেয়ে অমূল্যতম জিনিস। তুমি জ্ঞানী হও, তুমি অজ্ঞানী হও, তোমার কাছে টাকা না থেকে তোমার সেই জ্ঞানের কোনো মূল্য নেই।
কিন্তু তুমি অজ্ঞানী হয়ে যদি টাকা প্রচুর কামাতে পারো, তাহলে তোমাকে সেই জ্ঞানী মানুষের থেকেও বেশি ভ্যালু দেওয়া হবে। যার জন্য আমরা যারা অ্যাকচুয়ালি ভদ্র বা শান্তশিষ্ট, তারা সমাজ থেকে আস্তে আস্তে দূরে চলে যাই। আমাদের আস্তে আস্তে আইডেন্টি ক্রাইসিসে ভুগতে হয়। আর তখন আমাদের সেই পাশে থাকা লোকটার কথা খুব মনে পড়ে। কিন্তু ওই যে সময় কার জন্য থেমে থাকে না, আর নিয়তির হচ্ছে এটাই সবচেয়ে বড় পরিহাস, যে আপন পর হয়ে যায়, আর সেই পরটা তখন আপন হয়ে যায়। কিন্তু এটা উল্টো হয় যখন সেই যাকে আপনকে যা এখন আমরা পর ভেবেছিলাম, সেই আপনই যখন আপন হয়ে দাঁড়ায়, তখন আমাদের নিয়তির পরিহাসের কাছে জবাবদিহি করতে হয়। আর সেই জবাবদিহি যখন করতে হয়, তখন কিন্তু আমাদের আর মানে উত্তর দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকে না। আমরা তখন ভাবি যে না, আমাদের এই এত দায়িত্ব, এত কিছু কে ভাগ করে নেবে। যখন পাশে চারিপাশে তাকিয়ে দেখি যে এই দায়িত্ব, আমার বিড়ম্বনা, আমার ক্রোধ, রাগ, এগুলো ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই, কোনো কেউ নেই। বন্ধুত্ব সেখানেও জায়গা হয় না, আর পরিবার তো বোঝার চেষ্টাও করে না। আর যে বোঝার চেষ্টা করতো, সে তখন এই মোহমায়ার সংসার থেকে অনেক দূরে চলে গেছে। সমাজটা বড় অদ্ভুত, আর সমাজের নিয়মটাও বড় অদ্ভুত। আমরা কেন বুঝতে পারি না যে আমাদের সফলতা দেখার জন্য কিন্তু এই সমাজ দাঁড়িয়ে থাকে না। আমাদের সফলতা দেখার জন্য একটা মানুষই দাঁড়িয়ে থাকে, যে হচ্ছে তোমার জন্মানোর সময় হসপিটালে গেটের বাইরে দাঁড়িয়ে ছিল। কেননা তিনি ওই তোমার জন্মানোর সেদিন থেকে অপেক্ষা করে এসছে যে ইন ফিউচার তুমি একদিন তার সাকসেসর হিসেবে সমাজে প্রতিষ্ঠা পাবে। কিন্তু না, তুমি সেটা কোনোদিনও বুঝতে পারোনি বা বোঝার চেষ্টাও করোনি। তুমি ভেবে এসছো এই জিনিসটা মানে হচ্ছে তোমাকে একটা বদ্ধ পরিবেশে বদ্ধভাবে রেখে দেওয়া হচ্ছে, তোমাকে খাঁচার সিংহ বানিয়ে তোমার উপর চাবুক মারা হচ্ছে। হ্যাঁ, না তুমি সার্কাসে নাচ করছো যেমন, সেরকমই নাচ করে যাও। কিন্তু সেটা নয়। কেউ একজন বলেছিল যে যতদিন আমি আছি ততদিন পর্যন্ত সফলতা অর্জন করে নাও, আর যেদিন আমি থাকবো না, সেদিন তোমার সফলতা দেখার জন্য এই দুনিয়া বসে থাকবে না। তাই যখন সেই মানুষটা চিতার আগুনে পুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলিতে মিশে ছাই ভস্ম হয়ে নদীর প্রবাহের সাথে যখন বৈতরণী ঘাটে গিয়ে পেছন ফিরে তাকায়, তখন হয়তো সে তার সেই ফেলে আসা সেই যাকে নিয়ে তার এত স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো হয়তো একবার দেখে যে হ্যাঁ, সে সফল হয়েছে কিনা। হয়তো কেউ সফল হয়ে, আবার কেউ আমার মতো অসফল হয়েও থেকে যায়। তখন হয়তো সেইখানে দীর্ঘশ্বাস ফেলে সে তার লম্বা যাত্রা শুরু করে দেয়। সে ওইখানে গিয়েও কিন্তু সে একবার পিছন ফিরে দেখেছিল, তাকিয়েছিল, কিন্তু সমাজ কিন্তু তোমাকে নিচে নামিয়ে দেওয়ার পরেও তোমাকে
পেছন ফিরে একবারও তাকাবে না, আর তোমার কথা ভাববেও না। এই সমাজে আমাদের অস্তিত্ব সামান্য একটা কণার মতো। আমাদের ভ্যালু তখনই মাপা হয় যখন আমাদের সেই সমাজকে দেওয়ার মতো কিছু অর্জন করি বা অর্জন করতে পারি। আর যদি সমাজকে দেওয়ার মতো কিছু অর্জন করতে না পারি, তাহলে আমাদের কোনো ভ্যালুই দেওয়া বা আমাদের কোনো ভ্যালুই তখন থাকে না। বিচিত্র সমাজ আর বিচিত্র তার নিয়ম। এই বিচিত্র সমাজে আজব আজব সব কাণ্ড কারখানা দেখে যখন মন চঞ্চল উদ্গ্রীব হয়ে ওঠে, তখন চারিদিকে তাকিয়ে দেখি ঘোর অন্ধকার। অন্ধকারের মধ্যে যখন আলো খোঁজার চেষ্টা করি, সেই আলোটার যখন হাতের কাছে স্পর্শ হয়ে আসে, তখন একজনের কথা মনে পড়ে, সেই হসপিটালের দরজার সামনে দাঁড়িয়ে থাকা, খুব চিন্তিত, এবং সে যে তোমার কান্না শোনার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে, সেই ব্যক্তি, তিনি হলেন বাবা। ইয়েস, বাবাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু বা সবচেয়ে বড় মানে গাইডলাইন বা সবচেয়ে বড় স্ট্রেংথ। আমরা যদি বাবা পাশে থাকে, তাহলে আমরা এই দুনিয়াকে জয় করে নেওয়ার মতো ক্ষমতা রাখি। আর যদি বাবা কোনোদিনও চলে যায় কোনো কারণবশত, তাহলে দুনিয়ার যে কত কঠিনতা বা কত কঠিন এই দুনিয়া, সেটা আমরা চোখের সামনে দেখতে পারি। সেখানে প্রতি পদে সেই বিষধর সাপ বসে রয়েছে ছোবল মারার জন্য। যেই ছোবলগুলাতেন আমার বাবা আমাদের বাঁচাতে তার পিঠ পেতে নিয়ে এসছে, সেইগুলো যখন আমাদের ঘাড়ে এসে পড়ে বা আমার ঘাড়ে এসে পড়েছে, তখন আমি সেই কালো সত্য এবং মানুষের মিথ্যে মুখোশ পরা ভালোবাসার অভিনয়টা ঠিক বেরিয়ে এসছে আমার চোখের সামনে, যে আপন বলতে তো সেই একজনই ছিল। মায়ের ভালোবাসা অন্যরকম, কিন্তু বাবার ভালোবাসা হচ্ছে পৃথিবীর সেই মানে হাজার পূর্ণ করার পরে একজন বাবার ভালোবাসা পাওয়া যায়। আর সেই মানুষটা কোনোদিনও তো আমাদের শত্রু নয়, আমরা তাদের শত্রু ভেবে ফেলি, এবং সেই মানুষটা কোনোদিনও আমাদের শত্রু না, আমাদের সবসময় সে ভালোই চেয়ে এসছে। আমাদের বিড়ম্বনা যে আমরা তাকে কোনোদিনও বুঝতে পারিনি, আর তাকে কোনোদিনও জড়িয়ে ধরে তাকে কোনোদিনও বলা হয়নি যে আমিও তাকে ভালোবাসি। সে যখন চলে গেছে, তখন আর যখন টাইম নেই বা আমার কাছে আর সময় নেই যে আমার এই মনের কথাগুলো বলবো, তখন ভাবি যে কেন সেদিন বলে ফেললাম না, একবার সাহস করে বললেও তো হতো। কিন্তু না, আমরা বলতে পারিনি। আমাদের ইগো সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবং ইগোকে স্যাটিসফাই করার জন্য আমরা সেদিন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। হয়তো সেদিন তার আমাদেরই প্রয়োজন ছিল, কিন্তু সে নিরাশ হয়েছিল, কিন্তু তাও সে তার কর্তব্য থেকে কোনোদিনও বেরিয়ে আসেনি। সে তার কর্তব্য ঠিক পালন করে গেছে। মৃত্যুশয্যায় শুয়েও সে চিন্তা করে গেছে যে তার সন্তান পরবর্তীকালে সাকসেস হতে পারবে কি পারবে না। তা আর বলে না যে শয্যায় শুয়ে যে কথাগুলো হয়, সেগুলো হচ্ছে সবচেয়ে দামি কথা হয়, সেগুলো হচ্ছে
গূঢ় সত্য বা একদম 100% ঠিক। তা আমার বাবা বেডে শুয়ে হয়তো কিছু বলেছিলেন যেগুলো আমার শোনা হয়নি, আর আজ হয়তো আর শোনার মতো সময় নেই, বা আর শোনার জন্য কেউ, বা সেই কথাগুলো বলার জন্য কেউ আমার কাছে আসবে না বা আসেও নি। কিন্তু হয়তো উনি আমার জন্য সফলতাই কামনা করেছিল এবং আমার লাইফ যাতে আরও সুন্দর হয় সেই চিন্তাই করেছিল। এবং আরও কয়েকটা দিন যদি উনি থাকতে পারত, তাহলে হয়তো লাইফটা আরও বেটার হতো। তা পুরনো অভ্যাস আর পুরনো যত কিছু আছে সেগুলোকে লোকে বলে ফেলে দিতে। তা আমি পুরনো অভ্যাসের মধ্যে তো আমাদের একটাই ছিল যে দুজনের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে এখন খুব মিস করি। কিন্তু সেই দ্বন্দ্বের মধ্যেও যে একটা স্যাটিসফাই ছিল, একটা ভালোবাসা ছিল, সেটা এখন অনুভব করি। হয়তো মতের মিল হতো না, হয়তো কোনো কিছুতেই মিল হতো না, কিন্তু আমি জানতাম উনি আমার বাবা, আর উনি জানতো আমি ওনার ছেলে। আমার বাবার যদি কিছু হতো আমার যেমন কষ্ট হতো, আমার কিছু হলে ঠিক ওনারই তেমন কষ্ট হতো। আমরা ভুল ভাবি যে আমাদের বাবা আমাদের জন্য কিছু ভাবে না, বিশেষ করে আমাদের ছেলেদের জন্য। কিন্তু বাবা যেরকমই হোক আর যেরকমই সে উপার্জন করুক, তার সব কিছুর মূলে কিন্তু তার সেই সন্তানই থাকে। আর ছেলে হলে তো তাকে সে মাথায় তুলে রাখে। কিন্তু আমরা ছেলেরা কোনোদিনও বুঝতে পারি না। একটা কথা আছে যে ছেলে যখন বড় হবে তখন সে বাবা হবে, আর বাবা যখন বুড়ো হবে সে তখন ছেলে হবে। তাই ছেলের চোখ দিয়ে বাবাকে দেখা আর বাবার চোখ দিয়ে ছেলেকে দেখা, এই জিনিসটা কতজন লোকের বা কতজনের সৌভাগ্য হয়েছে আমি জানি না। যাদের এরকম সৌভাগ্য হয়েছে আমি তাদের বলবো তারা লাকি মানুষ। আর আমার ভিডিওটা দেখে যদি কেউ এখনও বাবার প্রতি রাগ করে থাকো, তাহলে অবশ্যই কালকে সকাল বা যেদিনই দেখবে একবার গিয়ে তাকে একবার জড়িয়ে ধরে তার কাছে গিয়ে বলো যে তাকে কতটা ভালোবাসি। এই কথাটা বলার জন্য আজ অনকাল জীবন তৃষ্ণার্ত হয়ে থাকবে, যদি সেই মানুষটা তোমার কাছ থেকে একবার চলে যায়। প্রকৃত ভালোবাসা এটাই, আর এটাই হচ্ছে আমরা খুঁজি। কিন্তু এই যে এখনকার দুনিয়ার যে ভালোবাসা, এই ভালোবাসার কোনো মূল্যই নেই এর কাছে। আর ইগোকে সবসময় পায়ের তলায় রাখতে হবে। এক পক্ষ যদি রাগ দেখায়, দ্বিতীয় পক্ষকে সবসময় ঠান্ডা মাথা রাখতে হবে এবং রাগ ভাঙার পরে সেই বিষয় নিয়ে কথা বলতে হবে। কারণ পুরুষ মানুষ, আমাদের রাগ সবসময় হয়। আর একটা বাবা, তার রাগ আরও বেশি হবে, কেননা তাকে গোটা দুনিয়া, গোটা সমাজের সাথে প্রতিনিয়ত লড়াই করতে হয় জীবিকার জন্য, পরিবারের জন্য এবং নিজের সন্তানের জন্য। তা সেই পজিশনে গিয়ে যখন চিন্তা করে দেখা যায় যে সে কতটা মেন্টালি বা স্ট্রেসফুলি রয়েছে, তার সেই স্ট্রেস কমানোর একটাই উপায়, বা স্ট্রেস কমানোর একটাই উপায় যে গিয়ে একবার জড়িয়ে ধরে জাস্ট এই কথাটাই বলতে হবে যে বাবা আমি তোমাকে ভালোবাসি। কতটা বাসি জানি না, তবে বাসি। যতটা না পৃথিবী বেসেছে, যতটা না সমাজ বেসেছে, আমি সন্তান হিসেবে তার থেকেও বেশি বাসি।
আজ আমার কাছে সেই বটবৃক্ষ আমার বাবা নেই। উনি অনেক দিন হলো চলে গেছে। কিন্তু আমার স্মৃতি থেকে বা আমার এই যে এই কথাগুলো এগুলো ওনাকে কোনোদিনও বলা হয়নি। আমি যে তাকে কতটা ভালোবাসতাম সেই কথাটা সে কোনোদিনও জানতে পারেনি। আর আমার আজও কারণ আমার এই একটাই আফসোস থেকে যাবে যে আমি তাকে এই কথাটা বলতে পারিনি। আর একটা আফসোস থেকে যাবে যে মৃত্যু হওয়ার আগের দিন আমার কাছে সুযোগ ছিল যে তাকে একবার শেষ দেখার মতো দেখা। তার হাত নাড়িয়ে যে ইঙ্গিত করতে সেটাই আমার কাছে অনেক ছিল, কিন্তু সেই জিনিসটা সেই সময়টা আমি নিজের নিজের দোষে হারিয়ে ফেলেছি বা অবহেলা করে ফেলে দিয়েছি। তাই আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, যাদের কাছে বাবা আছে, হসপিটালে থাকুক, বাড়িতে থাকুক, যেখানেই থাকুক, একবার গিয়ে জড়িয়ে ধরে তাকে তোমার মনের এই কথাটা জানিয়ে দাও। সাহস করে জানাতে হবে, কেননা আমাদের ছেলেদের পক্ষে আমাদের বাবাকে গিয়ে ভালোবাসার কথা বলা কোনোদিনও সম্ভব হয়নি। হয়তো বাবা তোমার কথা শুনে কোনো রিয়াকশান দেবে না, কেননা বাবারা ওরকমই হয়, তারা কোনো রিয়াকশান দিতে চায় না। কিন্তু তুমি এটা জেনে রাখো যে তার মন বা তার মস্তিষ্ক আরও পৃথিবীর সমস্ত খুশি ওই দুটো কথার মধ্যে দিয়ে দিয়েছে বা পেয়ে গেছেন, যে বাবা আমি তোমাকে ভালোবাসি। কতটা বাসি, কীরকম বাসি সেটা মাপ নাই করলে, কিন্তু যখন এই কথাটা বললে নিজের মন যেমন হালকা হয়ে যাবে, আর সেমন বাবার ঠোঁটের কোনো একটা মুচকি হাসি দেখেই তোমাকে ধরে নিতে হবে যে সেই কথা সে মিনিং বা সে তোমার এই কথা বুঝতে পেরেছি। যদি বা আমরা সন্তান, আমাদের সব কথাই ওনারা বুঝতে পারেন। আমি বাবাকে প্রতিদিন মিস করি, আর হয়তো আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি এই জিনিসটা মিস করব। আর এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় আফসোস থেকে জীবনে, যে আমি আমার ভালোবাসার কথা আমার বাবার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার কথা তাকে হয়তো মুখ ফুটে কোনোদিনও আর বলতে পারিনি। আজ এই উক্তি বা এই কথাটা আমার বাবার জন্য উৎসর্গ থাকলেও, যদি এখনও কেউ বাবাকে এই মনের কথা বলতে পারোনি, তবে অবিলম্বে গিয়ে বলে ফেলো। সময় অনেক কম, কাল কী হবে কেউ জানে না, ফিউচার কেউ জানে না। তাই প্রেজেন্টে যখন সে আছে, অন্তত একবার হলেও মন খুলে সাহস করে এই কথাটা বলে ফেলো যে বাবা আমি তোমাকে ভালোবাসি। আজ এই পর্যন্তই থাকলো। কালকে অন্য বিষয়, অন্য কিছু, অন্য টপিকস নিয়ে আবার আমি আলোচনা করব।